আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মাহবুব কামাল, কলামিস্ট ও সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক যুগান্তর। জনাব মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত বিভিন্ন যে পত্রপত্রিকায় শিরোনাম প্রচার হয়ে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, আত্মগোপনে একজন। কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেয়ার চিন্তা। বন্দর ব্যবহারে খরচ বাড়ছে, প্রভাব পড়বে পণ্যের দামে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, গুমের দায়ে সেনা হেফাজতে 15, হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচারের জন্য ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে সেনা সদর। আরেকটি শিরোনাম তারা করেছে, জাকসু নেতাদের দাবি, গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করুন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে, বুধবারের পরিবর্তে স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার। আরেকটি শিরোনাম তারা করেছে, সেনা সদরের ব্রিফিং, ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত 15 সেনা কর্মকর্তা হেফাজতে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, আইসিটিতে চার্জশিট হওয়া 15 কর্মকর্তা সেনা হেফাজতে। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর নতুন কৌশল, টার্গেট এবার সেনাবাহিনী। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গাজার ধ্বংসস্তূপে লাশের সারি। আরেকটি শিরোনাম করেছে, 15 সেনা কর্মকর্তা হেফাজতে, আইসিটির গ্রেপ্তারি পরোয়ানায় ব্যবস্থা, সেনা সদরের ব্রিফিং। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জয় বাংলা ও হাসিনার নামে স্লোগানের জের, চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, ভাঙচুর, গুলিবিদ্ধ 2। আওয়ামী শাসনামলে গুম নির্যাতন, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, 1 বছরে 4 বার আইন সংশোধন। আরেকটি শিরোনাম তারা করেছে, বাড়িঘর ধ্বংসস্তূপ, ধুলাই মিশেছে স্মৃতি, গাজা নিয়ে তাদের স্টোরি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনা আইনের সঙ্গে মুখোমুখি দাঁড় না করানোর অনুরোধ, বিচার প্রশ্নে আপোষহীন সেনাবাহিনী, ঐক্যমত্য ছাড়াই জুলাই সনদ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। আরেকটি শিরোনাম তারা করেছে, সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার নতুন এজেন্ডা রুখতেই হবে। আরেকটি শিরোনাম, আরপিও সংশোধন ও দল নিবন্ধন ঝুলে থাকায় সংলাপ এগোচ্ছে না। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা 15 সেনা কর্মকর্তা হেফাজতে। বনের 900 একর জমি মনিরের পেটে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আরাকান আর্মির হাতে আটকা 116 জেলে, ফিরতি পথ অনিশ্চিত। সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। আরেকটি শিরোনাম, অভিযুক্ত 15 কর্মকর্তা সেনা হেফাজতে। দৈনিক দেশ রূপান্তর, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, উপেক্ষিতই থাকছে রাজনৈতিক মত। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, এলপিজিকে সাশ্রয়ী করতে হলে সরকারি নীতি সমর্থনের পাশাপাশি গড়ে তুলতে হবে অবকাঠামো। সেনা সদরের ব্রিফিং, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা থাকা 15 কর্মকর্তা সেনা হেফাজতে। দ্য ডেইলি স্টারের মেইন হেডলাইন্স, আইসিটি কেসেস, আর্মি টেকস 15 অফিসার্স ইন্টু কাস্টডি। অ্যানাদার হেডলাইন্স, প্যালেস্টিনিয়ানস রিটার্ন টু ডিভাস্টেটেড গাজা সিটি। এনসিপি উইনিং ইটস পাথ টু জেএস। হাফ অফ দ্য সেন্ট্রাল লিডার্স ফেভার অ্যালায়েন্স উইথ বিএনপি। নিউজের মেইন হেডলাইন্স, আইসিটি ওয়ারেন্টস ফর অ্যারেস্ট, আর্মি টেকস 15 অফিসার্স ইন্টু কাস্টাডি। আরেকটি শিরোনাম তারা করেছে, জুলাই চার্টার সাইনিং ডেফার্ড। কামাল ভাই, এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার যে শিরোনাম। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেল যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়েই তারা শিরোনামগুলো করেছে। সেনা সদরের ব্রিফিং বলছে 25 জন যাদের বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে 15 জনকে তারা হেফাজতে রেখেছে। যদিও কেউ কেউ বলছে পরোয়ানাভুক্ত যারা রয়েছেন তাদের কি আসলে বিচারের মুখে দাঁড় করানো কিংবা গ্রেপ্তারের জন্য এক ধরনের গড়িমসি চলছে। আসলে কোন পথে সেনার যে অভিযুক্ত তাদের বিচারের প্রক্রিয়া?
না, আপনি একটা কি জানি বলছিলেন যে আর কোনো সেনা কর্মকর্তাকে ওয়ারেন্ট, ওইটা কি বললেন, পরিকল্পনা নেই। এটা সেটা হচ্ছে হয়তো বা চার্জশিটভুক্ত যে 25 জন আছে এর বাইরে হয়তো নতুন কাউকে হয়তো নতুন করে যুক্ত করার পরিকল্পনা নেই, এমন একটা পরিকল্পনা মানে আমি বুঝলাম না, পরিকল্পনা কেন? এটা তারা যারা নিউজ করেছে তারা বলতে পারবে আসলে। না, আমিও দেখেছি হ্যাঁ, প্রেস সচিব নাকি বলেছেন যে আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আর কোনো পরিকল্পনা নেই, এটা প্রেস সচিব বলছেন। দেখেন, এটা ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে যে যদি মানে মানবতা বিরোধী ক্রাইম করেছে কোনো অন্য মানে একটা সেনা কর্মকর্তা যিনি এখন পর্যন্ত রাডারে ধরা পড়ে নাই, তাইলে তার অপরাধ যদি ডিটেক্টেড হয় তাহলে তাকে কেন আসামি করা হবে না? এক। দুই নম্বর হচ্ছে পরিকল্পনা মানে কি? তার মানে কি এইটা পরিকল্পিত? দুই। তিন নম্বর হচ্ছে ওয়ারেন্ট জারির ক্ষমতা তো একমাত্র আদালতের। প্রেস সচিব এটা কিভাবে বলেন? আপনি দেখেন জিনিসটা, উনি বলতেছেন যে আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির কোনো পরিকল্পনা নেই। আপনি বাক্যটা খেয়াল করেন। এই সংবাদের হয়তো ভেতরে হয়তো ডিটেইলস কিছু ছিল, সেটা হয়তো না, আমি এটা একটা দেখছি, এটা কেউ শিরোনাম করেছে, পিক করেছে, আমি দেখেছি ওটা অংশটা। এখানে তিনটা পার্ট। একটা হচ্ছে যে একটা সেনা কর্মকর্তার নতুন করে পাওয়া গেল যে উনি মানবতা বিরোধী অপরাধ করেছে, তাহলে তাকে কেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে না বা আমরা হবে না? এক। দুই নম্বর হচ্ছে যে কি বলে যে পরিকল্পনা নেই। পরিকল্পনা তো এখানে শব্দটা ঠিক না। পরিকল্পনা, হোয়াট ডু ইউ মিন বাই পরিকল্পনা? তাহলে এই যে যেটা হয়েছে সেটা পরিকল্পিত। আপনি কি মনে করেন এটা পরিকল্পিত? না না, উনি যেটা বলছেন সেটাকে আমি ব্যাখ্যা করতেছি। তিন নম্বর হচ্ছে যে উনি কে ওয়ারেন্ট জারি করার বা সরকারকে ওয়ারেন্ট জারি করার? ওনারা তো ওয়ারেন্ট জারি করেন নাই। বলতেছে তো ওয়ারেন্ট জারি করার পরিকল্পনা নেই। আপনি বাক্যটা খেয়াল করেন না কেন? আপনি একটা শব্দকে পিক করছেন, বাকি ডিটেলস নিউজ নিশ্চয়ই রয়েছে, যেটা হয়তো কেউ কোনো প্রশ্নের উত্তরে উনি হয়তো এটা বলেছেন। না না, এটা তো উনি বলতেই পারেন না। এগুলি তো কি বলে যে আইনের ব্যাপার, আদালতের ব্যাপার। উনি এখানে তো মন্তব্য করতেই পারেন। পরের পর্যায়ে আসি যে 25 জনের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে অভিযোগ যখন এসেছে তখন দে হ্যাভ টু ফেস ট্রায়াল, যেহেতু অভিযোগ আসছে, তাই না? এখন অভিযোগে তারা দোষী প্রমাণ হবে না নির্দোষ প্রমাণ হবে, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট ইস্যু। যেহেতু অভিযোগ আসছে, এটা তাদের দে হ্যাভ টু ফেস। যেমন আপনার বিরুদ্ধে যদি আমি একটা ফলস মামলাও করি, তাইলেও আপনাকে ফেস করতে হবে, তাই না? তাহলে অভিযোগ আসছে, দে হ্যাভ টু ফেস। নাম্বার টু হচ্ছে যে এই এতদিন পরে কেন, এটা আমার কাছে প্রশ্ন। অভ্যুত্থানের তো 13 মাস হয়ে গেছে, তাই না? কিন্তু বিচার কি হুট করে করা যায়? আহা, 13 মাসে আপনার এই যে বলা হচ্ছে যে তারা এই যে ডিজিএফআই অমুক তমুক এসে তারা এগুলি করছে, এগুলি তো জানা কথা ছিল, তাই না? তাহলে তো প্রসিকিউশন তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল। আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে যখনই একটা আওয়ামী লীগের ভয় এসে যায় বা আওয়ামী লীগের একটা ব্যাপার এসে যায়, তখন একটা করে মানে ওইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য একটা করে মানে ব্যালেন্স করার জন্য একটা করা হয়। এটা তো আগেই হবে, তাই না? এটা ধরেন যে অগাস্ট হলো, সেপ্টেম্বর অক্টোবরের দিকে তো এটা চার্জ গঠন হবে। কিন্তু ট্রাইব্যুনাল তো গঠন হয়েছে পরে। ট্রাইব্যুনাল গঠনের পরে হোক, কারণ এইগুলি হয়েছে না আপনার যে মানে অন্যান্যদের যে মামলা চলতেছে তো অনেকদিন ধরেই তো চলতেছে, তাই না? মাহবুব ভাই, আপনি তো সিনিয়র সাংবাদিক, একটা মামলা যখন শুরু হয় চার্জশিট রেডি হতে হতে কিরকম সময় লাগে? হ্যাঁ, চার্জশিট আমি বলতেছি যে মামলাটা তো দেরি করে হলো, তাই না? মামলাটা তো আগে হবে, চার্জশিট তো পরের ব্যাপার। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে এটা সিভিল কোর্টে হবে না আপনার মিলিটারি কোর্টে, মার্শাল ল কোর্টে হবে? এটা তো একটা বিতর্ক তৈরি হচ্ছে আর কি। আমি মনে করি এটা আউট অফ দি ক্যান্টনমেন্টে হওয়া উচিত, কারণ যেহেতু অপরাধগুলি হয়েছে আপনার ক্যান্টনমেন্টের বাইরে, তাই না? ক্যান্টনমেন্টের বাইরে ওগুলো অপরাধ হয়েছে, সুতরাং ক্যান্টনমেন্টের বাইরেই হবে। সেইটা কিভাবে হবে? আন্তর্জাতিক আদালতে অথবা আলাদা কোনো ক্যামেরা ট্রায়াল হইতে পারে কিনা? ক্যামেরা ট্রায়াল যেরকম আমরা কর্নেল তাহেরের বিচার দেখছি আমরা, ক্যামেরা ট্রায়াল, অর্থাৎ আদালতের ভেতরে, জেলখানার ভেতরে একটা কামরা করে তার বিচার করা হয়েছিল। ওইটাকে বলে ক্যামেরা ট্রায়াল। ওখানে পাবলিকের কি বলে যে প্রবেশ নিষেধ, তো সেরকম হইতে পারে। কথাটা হচ্ছে যে এই যে মানে এটাকে শুধু এই 15 জনের জন্যই আলাদা করে, নাকি অভিযুক্ত বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব অভিযোগ উঠেছে বা যাদেরকে আসামি করা হয়েছে সবারই একসাথে বিচার হওয়া উচিত? মানে এই মামলায়
সেইটা মানে কিভাবে করা হবে, মানে যারা সেনাবাহিনীতে যারা, এই প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের মার্শাল ল কোর্টে বিচার হওয়া উচিত, এরকম তো বিতর্কটা। আমি মনে করি না, তাদেরকে বাইরেই বিচার করা উচিত। কী কারণে আমি বলছি, দেখেন মার্শাল ল কোর্টে বিচার হলে হয় কি, পুরো জিনিসগুলো পাবলিক বুঝতে পারে না যে কি হচ্ছে। যেমন ধরেন আমি একটা কথা বলি, যেমন ধরেন জিয়াউর রহমানের আমলে, জিয়াউর রহমানের হান্ড্রেডস অফ কি বলে যে সোলজার্স ওয়ার এক্সিকিউটেড, তাদের বিচার হয়েছিল এবং তাদের ফাঁসি হয়েছে হান্ড্রেডস। কিন্তু ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছে যেহেতু বিচার, আমরা জানতে পারি নাই যে কিভাবে বিচারটা হইলো, মার্শাল লর কারণে কিভাবে বিচারটা হইলো। এবং অনেকের আত্মীয় স্বজনরা, তখন আমি জেলে ছিলাম, কিছু আমি জানি যে আত্মীয় স্বজন জানতেই পারে না যে কেন তাদের ভাই বা বাবা বা এদের কেন ফাঁসি হইলো, হ্যাঁ, এটা বুঝতেই পারেনি আর কি। অথবা ধরেন জিয়া কিলিংয়ের যে বিচার হয়েছিল, 14 জনের যে ফাঁসি হয়েছিল, সেটাও তো আপনার পাবলিক জানতে পারে নাই যে কিভাবে এটা বিচারটা হয়েছিল, যেহেতু এটা মিলিটারি কোর্টে হয়েছে, তাই না? তাহলে পাবলিক কোর্টে মানে আউট অফ দি ক্যান্টনমেন্ট হলে হবে কি, তাইলে জিনিসটা বোঝা যাবে যে আসলে অপরাধের ধরনটা কি, অপরাধের নেচারটা কি, এটা বোঝা যাবে। একেবারে সিক্রেটলি করলে এটা জানা যাবে না। আচ্ছা, এখন মানে প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে এই যে বিচার হচ্ছে না তাদের, এইটা কি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে কোনো প্রভাব ফেলবে? এটা কিন্তু আমার কাছে একটা বড় শঙ্কা। কারণ ধরেন যে কি বলে যে অভিযুক্তদের স্ত্রীরা দেখা করছে ইত্যাদি, তারপরে তাদের তো ফ্রেন্ড সার্কেল একটা আছে, তাই না? তাদের কি বলে যে ফেলো ফ্রেন্ড আছে তো ক্যান্টনমেন্টে। অথবা আমরা তো যত জানি আর্মির মধ্যে কিছু পরস্পর বিরোধী কিছু মত কাজ করে। হ্যাঁ, কিন্তু চিহ্নিত কয়েকজন অপরাধীর জন্য এই টোটাল চেইন অফ কমান্ডে প্রভাব পড়বে মনে করছেন কেন? শুনেন, বাংলাদেশটা কি হয়ে গেছে আপনি তো নিজেও বুঝেন। হ্যাঁ, নিজেও বুঝেন যে এইটা নানা রকম পক্ষ বাংলাদেশে। হ্যাঁ, ইভেন ইন দ্য ক্যান্টনমেন্ট অলসো যেটা আমি স্মেল করি থাকতে পারে। হ্যাঁ, এবং আমার কথা হচ্ছে যে চেইন অফ কমান্ড যাতে ব্রেক না হয়, চেইন অফ কমান্ডটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, চেইন অফ কমান্ড যদি ইফ ইট ইজ ব্রোকেন, তাহলে এটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। দেখেন, আমরা তো সেনাবাহিনী হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু এখন অনেকটাই মানে প্রশ্নের সম্মুখীন হয়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে ঘটনাগুলো। হ্যাঁ, এই যে মায়ানমারের এই যে আরাকান আর্মি থেকে শুরু করে এই পার্বত্য নানা রকম ব্যাপার আছে। অনেকে বলতেছে যে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা ভারতের ইন্ধন আছে ইত্যাদি। হ্যাঁ, তো সবটা মিলে তো একটা স্বাধীনতা সার্বভৌমত্বের যে বিষয়টা, এইটা পার্বত্য অঞ্চলে একটু নাজুক অবস্থায় আছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে যদি সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে যায়, হ্যাঁ, তাইলে কিন্তু এটা বড় ধরনের বিপদ হবে। এটা যে কোনো মূল্যে আমি মনে করি যে the chain of command of army should not be broken আর কি। হ্যাঁ, এবং এটা মাঝখান থেকে একটু প্রশ্ন করি যে এই যে চিহ্নিত কয়েকজন সেনা সদস্য বা সেনা কর্মকর্তা যারা এই সীমা লঙ্ঘনটা করেছে, তাদের বিচারের জন্য আসলে টোটাল যে সেনাবাহিনী তাদেরকে প্রশ্নবিদ্ধ করা কি উচিত হবে? না, তা কেন হবে? তা তো হবে না। কিন্তু দেখেন, এটা যেমন ধরেন সেনাবাহিনীর সদস্যদের যদি হাত করা পরিয়ে যদি ধরেন যে কোর্টে নেওয়া হয়, মানে সেনাবাহিনী আমাদের কাছে কি, আমাদের কাছে এটা একটা প্যাট্রিয়টিক ফোর্স, এটা একটা আলাদা ধরনের ডিগনিটি আছে, তাই না? কিন্তু কেউ যদি বিপদগামী হয় সেক্ষেত্রে কি করা? অবশ্যই হি হ্যাজ টু বি ট্রাইড, তাকে বিচার করতে হবে। আমি তো সেটা বলছি না, আমি বলছি যে মানে কি হয়ে গেল দেশটা আর কি। আমি এইটাই বলতে চাচ্ছি, বিচার তো হতেই হবে, তাই না? কিন্তু এই যে ইমেজটা যে নষ্ট হলো, এবং এই ইমেজ তো তারাই নষ্ট করলো। হ্যাঁ, এরাই তো নষ্ট করলো, তাই না? এইটা তো আমাদের জন্য ভালো হলো না আর কি। হ্যাঁ, এই যে ইমেজটা নষ্ট হয়ে গেল, এবং সেনাবাহিনীকে পুলিশের প্রিজন ভ্যানে যাইতে হবে, হ্যাঁ, আদালতে। ডিসগ্রেসফুল না? এটা তো ডিসগ্রেসফুল। হ্যাঁ, কিন্তু আপনার তো উপায় নেই, আপনাকে তো এটা করতে হবে, কারণ তারা তো মানবতাবাদী অপরাধ করছে, তাই না? মানে করছে, মানে অভিযোগ উঠছে, এখনও তারা নির্দোষ। এটা আনলেস ইট ইজ প্রুভড ইন দ্য কোর্ট, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত তারা নির্দোষী বলতে হবে।
মানে আইনের ভাষায় আর কি। আরেকটা এখানে আমি একটু ইন্টারাপ্ট করি যে গতকালকে সেনা সদর যে ব্রিফিং সেখানে বলা হয়েছে সেনাবাহিনী ন্যায় বিচার চাই, কিন্তু এই যে গুম কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেখানে গুমের সাথে সেনাবাহিনীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। মানে আমার একটা সাদা মনে জানার বিষয় যে যদি গুম কমিশনের রিপোর্টেই তাদের কোনো অভিযোগ না উঠে থাকে বা তারা জড়িত নয় এমন অভিযোগ উঠে থাকে, তাহলে 25 জনের নাম চার্জশিটে এলো কি করে? আমি বলতেছি তো হোল থিং ইজ মিস্টেরিয়াস। হ্যাঁ, এটা একটু রহস্যপূর্ণ, কারণ গুম কমিশনের রিপোর্টের সাথে তো এটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে, তাই না? এতে তো দুইটা আলাদা মানে হইতে পারে না। তো ফলে এটা, হ্যাঁ, ইট ইজ মোস্ট লাইকলি যে ধরেন যে ডিজিএফআই তো মানে সরকারের পক্ষ হয়ে কাজ করতো আগে, সরকারের পক্ষ হয়ে কাজ করতো এবং সরকারের অনেক এজেন্ডা তারা বাস্তবায়িত করতো। এটা তো মানে আগে করতো, তো এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং ডিজিএফআই যে কতগুলো, যেমন ধরেন যে 1/11 পরে তারেক রহমান ওয়াজ মানে সিভিয়ারলি টর্চার্ড বাই দি আর্মি পার্সোনাল, তাই না? এটা তো সবাই জানে। এটা তো তারা করতে পারে না, এটা তার ইন নো ওয়ে তারা এটা করতে পারে, তাই না? এটা প্রথম কথা হচ্ছে যে আপনি ফিজিক্যাল টর্চার তো এটা একেবারেই মানে আইনত নিষিদ্ধ ইন এনি কেস। হ্যাঁ, এনি কেস ফিজিক্যাল টর্চার করা যাবে, মামলা হবে, মামলাতে যে কনভিকশন হবে সেটা সে খাটবে, তাই না? তাহলে আর্মি যখন তারেক রহমানকে টর্চার করছে এটা তো জানাই, আমরা জানি। তো ইট ওয়াজ টোটালি আউট অফ ল। হ্যাঁ, তো ফলে এবং ডিজিএফআই মানে কি পরিমাণে তারা মানবতা বিরোধী অপরাধ করছে সেটা আই এম নট শিওর, কিন্তু তারা তো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে, এটা তো আমরা জানি, তাই না? তো ফলে দেখা যাক কোর্টে কি হয়, আদালত কি করে, তারা আসলে মানে আসলে দোষী কিনা না নির্দোষী, কোর্ট বলবে এটা, তাদের রায়। আপনি বলছিলেন যে সেনাবাহিনী হচ্ছে স্বাধীনতা বা সার্বভৌমত্বের প্রতীক। আসলে এইরকম একটা প্রতিষ্ঠান, এইরকম একটি সংস্থা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জাগ্রত রাখে, তারা আসলে এই ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ার কারণটা কি? তারা যে এই কার্যক্রমগুলো করেছে এর মধ্য দিয়ে কি তারা আসলে জনগণের আস্থা হারিয়েছে? না, প্রথম কথা, হ্যাঁ, জনগণের কিছুটা তো শুনেন। প্রথম কথা হচ্ছে যে ডিজিএফআই না, ডিজিএফআই মানে এই সংস্থাটি, হ্যাঁ, এই সংস্থাটির কার্যক্রম আপনার নতুন করে ডিফাইন করতে হবে। আমি বলি নতুন করে ডিফাইন করতে হবে। যেমন ধরেন 1/11 সময় আমাকেও ডিজিএফআইতে 2বার যেতে হয়েছে, আমাকেও যেতে হয়েছে। আমি তখন যেতে যাই, আই হ্যাড টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স, সংবাদের কারণে। হ্যাঁ, আই হ্যাড টু অ্যান্সার। কর্নেল সালাউদ্দিন সে আমাকে ডেকে পাঠিয়েছেন দুইবার, হ্যাঁ, এবং আমাকে কি বলে যে প্রশ্নের পর প্রশ্ন, এবং আমাকে সব প্রশ্ন উত্তর দিতে হয়েছে। কেন, কি কারণে? হ্যাঁ, কি কারণে তারা এই মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করবে, তাই না? এই তো পারে না তারা এটা করতে। হ্যাঁ, তো আপনি কি বলছিলেন যেন, মানে তারা কি জনগণের আস্থা হারিয়েছে কিনা? হ্যাঁ, জনগণের আস্থা তো কিছুটা হারাইছে, কারণ আমরা শুনেন আমাদের যৌবনে বা ইভেন মানে বিফোর, মানে ধরেন যে 20-25 বছর আগেও কি হতো, আর্মি শুনলে আমাদের এক ধরনের একটা ফিলিং হতো, তাই না? এক ধরনের, হ্যাঁ, এরা দেশ রক্ষা করছে ইত্যাদি। আর্মিকে মানুষ ভয়ও পাইতো, যে আর্মি যাচ্ছে, বিশেষ করে গ্রামের মানুষ তো আর্মি দেখলেই দৌড় দিয়ে পালাইতো আর কি। সেই ভয়টা কি কিছুটা দূর হয়ে গেছে? হ্যাঁ, এটা তো অনেকটা, মানে 5ই আগস্টের পরে তো আসলে আর্মির যে আপনার একটা কি বলে যে কম্পার্টমেন্টালাইজড লাইফ থাকার ব্যারাকে থাকা এবং পাবলিকের সাথে ডিস্টেন্স থাকতে হবে ইত্যাদি, যাতে তারা পলিউটেড না হয়, যারা না হয়। কিন্তু 5ই আগস্টের পরে তো ওই ব্যারিয়ারটা ভেঙে গেছে। ওই ব্যারিয়ারটা ভেঙে যাওয়াতে, যেহেতু আর্মি গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিল, ব্যারিয়ার ভেঙে যাওয়ার ফলে এক ধরনের একাকার হয়ে গেছিল 5ই আগস্টের পরে, না? এইটার তো আপনার একটা ধারাবাহিক, মানে এটার একটা তো মানে কি বলে চেইন ইফেক্ট থাকবেই, তাই না? এবং পরবর্তীকালে দেখা গেছে, না, এটা খুবই দুঃখজনক, পরবর্তীকালে দেখা গেছে আর্মি বিভিন্ন জায়গায় কি বলে মব দ্বারা ইনসাল্টেডও হয়েছে। হ্যাঁ, মব বা ধরেন যে উশৃঙ্খল মানুষ যারা তারা হয়েছে, ইনসাল্টেডও হয়েছে, এরকম দুই একটা আমরা দেখছি। হ্যাঁ, তো
তো ফলে আর্মির সেই ইমেজটা, আর্মির যে একটা মানে ডিগনিটির যে ইমেজ ছিল সেইটা অনেকটাই নষ্ট হয়েছে মানে 5ই আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহে। এবং সেটা রিগেইন করার কথা ছিল, কিন্তু রিগেইন এটা তো হলোই না, বরং এই মামলার কারণে আর্মির ইমেজটা আরো ডিগ্রেডেড হলো আর কি। আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে উপদেষ্টাদের বিরুদ্ধে এক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, পাল্টাপাল্টি অভিযোগ করছে বিএনপি জামাত। বলা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা বিশেষ কোনো দলের পক্ষে কাজ করছে, এবং জামাত বলছে এই উপদেষ্টাদের কারো কারো গোপন সম্পর্ক রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে আসলেই কি এরকম আতাত কিংবা নির্বাচন প্রশ্নে বিএনপি এবং জামাত এদের সাথে কোনো কোনো উপদেষ্টার গোপন সম্পর্কের কথা? উপদেষ্টা তো দূরের কথা, আপনি তো উপদেষ্টা দূরের কথা, নির্বাচন কমিশনের উপর ব্যাপারে তো অভিযোগ উঠছে। এনসিপি বলতেছে না যেটা বিএনপি প্রভাবিত নির্বাচন কমিশন, বলতেছে তো তারা, এবং বলতেছে নির্বাচন কমিশন বিএনপিকে জেতানোর জন্য তারা সক্রিয় আছে, এবং তারা যে শাপলা পাচ্ছে না এটাও তো তাদের অভিযোগ যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং তারা বিএনপির প্রতি তারা অনুরক্ত, টিল্টেড টু বিএনপি। যেখানে নির্বাচন কমিশন ইটসেলফ বিতর্কিত হয়ে গেছে, তো উপদেষ্টার ভিতরে এমন কি যায় আসে? কিন্তু সিইসি তো বলছেন যে এবারে নির্বাচন আসলে আইনের শাসন কাকে বলে সেটা দেখানো হবে। এগুলি বাগাড়ম্বর করে লাভ নাই, এইসব বাগাড়ম্বর আমরা বহু শুনছি। দেখেন 2018 এবং 2024 সালের নির্বাচনের আগে মিডিয়ার সাথে যে ইলেকশন কমিশন বসছিল, এই দুইটাতে আমি ছিলাম মিডিয়ার সাথে নির্বাচন কমিশনের অফিসে। ওখানে আমরা কত রকম কথা, এবং তখন সিইসি, হ্যাঁ এই যে পরের যে সিইসি কি নাম, ওই যে হাইবুল, হ্যাঁ কি বিরাট বিরাট কথা, হ্যাঁ বিশাল বিশাল কথা, হ্যাঁ কোনোভাবে এটাই করা যাবে না, এটা আমরা দেখবো অমুক তমুক। কি হলো, কি দেখলাম আমরা? 2018 তো দিনের ভোট রাতে হয়েছে, তাই না? এবং 2024 তো তারা তো ওই যে আমির নির্বাচন, তারা তো কোনো ভূমিকাই রাখে নাই। তো ফলে এই সমস্ত বাগাড়ম্বর করে লাভ নাই। হ্যাঁ এগুলি বহু শুনছি আমরা, এগুলি শুনতে শুনতে আমাদের একেবারে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু নির্বাচন কমিশন চাইলেই কি আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে? শুনেন, কোনোভাবেই ইভেন টিএন সেশনের মতো স্ট্রংগেস্ট প্রধান নির্বাচন কমিশনার তাহলেও পারবে না। টিএন সেশন কেন পারছে ইন্ডিয়াতে? কারণ ওখানকার ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলি শক্তিশালী। টিএন সেশনে একার কিছু করার নাই। ওখানকার ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়াতে আপনার মানুষ খারাপ মানে বাই অ্যান্ড লার্জ, কিন্তু প্রতিষ্ঠানগুলি খুব ভালো। জুডিশিয়ারি বলেন, নির্বাচন কমিশন বলে, বলে সেই বলে, মানুষ দাঙ্গা করে, এই কমিউনাল হারমোনি নাই ইত্যাদি, প্রাতিষ্ঠানিক ভিত্তিটা অনেক শক্তিশালী, জুডিশিয়ারি বলেন সবগুলো। সেই কারণে টিএন সেশন পারছে আর কি, এখনো পারতেছে অন্য কমিশনাররা। হ্যাঁ বাংলাদেশে তো আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনই নাই, আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন নাই। একটা সিইসি, একজন সিইসি কি করবে? শুনেন, নির্বাচন একটা, আমি তো বারবার বলতেছি যে একটা সুষ্ঠু নির্বাচনে 5টা স্টেক হোল্ডার, 5 স্টেক হোল্ডার্স আর দেয়ার: নির্বাচন কমিশন, গভর্নমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী, পলিটিক্যাল পার্টি, ইলেকটোরেট অর্থাৎ নির্বাচক মণ্ডলী যারা ভোট দিবে, এই তো 5টা স্টেক হোল্ডার। তো এইখানে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4টা কমিশনার 18 কোটি লোককে নিয়ন্ত্রণ করবে, মানে এইটা বিশ্বাস করার মতো কোনো কারণ আছে? সিইসি গতকাল আরেকটা কথা বলেছেন যে আসলে নির্বাচনটা সুষ্ঠু করা সম্ভব, তবে বড় প্রশ্ন হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? এবার তো শুনেন আমি বলি, অ্যারেঞ্জমেন্টের ইলেকশন যদি না হয় না, এবার মোস্ট লাইকলি অ্যারেঞ্জমেন্টের ইলেকশনই হবে। হ্যাঁ যদি না হয় না, মানে নিরাপত্তা বলতে কিছু থাকবে না। হ্যাঁ আপনি পুলিশ টুরিশ দিয়ে, ইভেন আর্মি দিয়েও পারবে কিনা আমি, যে মবক্রেসির কালচার শুরু হয়েছে, হ্যাঁ মানুষ যেভাবে উদ্ধত হয়ে গেছে, এবং বিশেষ করে জামাত এবং বিএনপির মধ্যে যে ডু অর ডাই, মানে জিততেই হবে যে কোনোভাবে, হ্যাঁ এইখানে আপনি নিরাপত্তা মেনটেন করা, এটা খুবই কঠিন কাজ হয়ে যাবে। হ্যাঁ এবং আমি তো মনে করি যে আবার হইতে পারে বুথ ক্যাপচারিং হয়ে যেতে পারে। হ্যাঁ হাসিনার আমলে তো ধরেন ম্যানিপুলেশন হয়েছে, বুথ ক্যাপচার হয় নাই, বুথ ক্যাপচারের প্রয়োজনও পড়েনি তাদের, মানে সমস্ত প্রয়োজনও পড়েনি। তো এই ডু অর ডাই, এই ইলেকশনের কারণে কি বিএনপি এবং জামাত তাদের পক্ষের যে উপদেষ্টা বা পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলছেন, আসলে কি উপদেষ্টাদের একে অন্যের দিকে টানার চেষ্টা করছেন? এখন আমি বলতেছি, এখন ওই যে নাহিদ সাহেব যেটা বলছে না, যে কি বলে যে সেফ এক্সিট, এখন তো সেফ এক্সিটের কথা বেশ আলোচনায় না। হ্যাঁ
যে এটা আলোচনা কখন আসে, যখন কিছু না কিছু বাস্তবতা থাকে। হ্যাঁ, তো উপদেষ্টাদের কেউ কেউ ভাবতে পারেন যে আমাদের সেফ এক্সিট হচ্ছে যে সম্ভাব্য বিজয়ী দলের সঙ্গে একটা লিয়াজো রাখা, মানে নির্বাচনের ফল হয়ে গেলে, নির্বাচনের রেজাল্ট হয়ে গেলেই তো আপনার এক্সিটের প্রশ্ন আসবে, তাই না? তো এক্সিটটা যাতে সেফ হয় তাইলে তারা একটা প্রবেবল কারা, এখন প্রবেবল হচ্ছে আইদার বিএনপি ওর জামাত, এই তো, আর তো কোনো শক্তির তো কোনো ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু জামাত কি এককভাবে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য রাখে? না, জামাতের তো একটা প্রভাব আছে এবং নির্বাচন, এটা তো ইনফ্লুয়েন্সিয়াল পার্টি না এখন, এটা তো একটা কি বলে যে, ইভেন আমি তো মনে করি যে জামাত মানে প্রশাসনিকভাবে বিএনপির চাইতে শক্তিশালী আমি মনে করি। একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করবো মানে ধরেন যে কতগুলি কি পয়েন্টে জামাতের লোকজন বসে আছে, যদিও গ্রাসরুট লেভেলে বিএনপির বেশি, মানে বিএনপির প্রভাব বেশি, কিন্তু মানে আপনি বোঝেন না যে যেমন ডাকসুতে জিতে গেল শিবির, ডাকসুতে জিতে গেল, এটাকে এমনি জিতে গেল, মানে এটার তো একটা রাজনৈতিক মানে ব্রডার পার্সপেক্টিভে একটা রাজনৈতিক প্রভাব আছে, তাই না? তা না হলে তো এত মার্জিনে তো জিততে পারে না, তাই না? তো ফলে এবং ধরেন যে বিএনপি একটু ব্যাকফুটে আছে ইন দ্য সেন্স, অনেকে মনে করে যে বিএনপি ভুল পলিটিক্স করছে, চাঁদাবাজি করে তাদের ইমেজ নষ্ট হয়েছে ইত্যাদি। হ্যাঁ, তারা মানে কি বলে আপোষের রাজনীতিতে গেছে, কতগুলো ভুল পদক্ষেপ নিছে। কিন্তু যারা এত বড় রাজনৈতিক দল, তাদের মধ্যে কিছু বিশৃঙ্খলা তো থাকতেই পারে নাকি? কিছু থাকতে পারে, আপনার শব্দটা তো কিছু, কিন্তু এত না যেভাবে হয়েছে চাঁদাবাজিটা, অন্তত যেভাবে হয়েছে। হ্যাঁ, মানে এটা তো অকল্পনীয় চাঁদাবাজি। 7,000 লোক ইয়েকে বহিষ্কার করতেছে, আপনি বুঝেন না? 7,000-কে যখন বহিষ্কার করতে হয় তখন কতজনের বিরুদ্ধে, কতজনের বিরুদ্ধে? এইটা কি নির্বাচনে প্রভাব ফেলতে পারে? ফেলবে না, অবশ্যই ফেলবে। আপনি ডাকসুতে যে শিবির জিতলো, এটার কারণ কি? কারণটা হচ্ছে তো এই চাঁদাবাজি তো একটা বড় কারণ, যারা এদের প্যারেন্ট অর্গানাইজেশন তো চাঁদাবাজি করে, মানে ছাত্রদলের প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপি না, তাই না? এরা চাঁদাবাজি করে, বা ছাত্রদলও করে অনেক জায়গায়। মন্দের ভালো হিসাবে ভালো, এই যে হ্যাঁ শিবির এরা সৎ, এরা দুর্নীতি করে না ইত্যাদি। হ্যাঁ, 71-এ কি ছিল না ছিল তো ইয়াং জেনারেশন তো ওইভাবে জানে না। এই ইমেজটা কি রাজনৈতিক যে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও পড়তে পারে? হ্যাঁ, কিছুটা তো পড়বে। ধরেন যে দেখেন, মানুষ করাপশনের ব্যাপারে এত বেশি বীতশ্রদ্ধ হয়ে গেছে, করাপশন দেখতে তো যেহেতু জামাত করাপশন ফ্রি একটা অ্যাপারেন্টলি আর্থিক করাপশন কিন্তু নানা রকম আছে, আর্থিক, ফিলসফিক্যাল, রাজনৈতিক, শুধু আর্থিক করাপশনের দিক থেকে তো জামাত অনেকটাই মানে কি বলে যে শুদ্ধ আর কি, অনেকটাই, তাই না, ইন কম্প্যারিজন টু বিএনপি। তো এখন যেহেতু মানুষ করাপশন দেখে একেবারে বিরক্ত হয়ে গেছে, তো একটা ভাবতে পারে যে দূর, বিএনপিকে দিলে আবার সেই করাপশন, হ্যাঁ, আবার সেই হাওয়া ভবন, আর দরকারটা কি, এটা দেখি জামাত কি করে, এরকম একটা অনেকের মধ্যে আসতে পারে। আই এম নট শিওর, বাট এরকম আসতে পারে। তো কিছু ভোট তো বাড়বেই, তবে মানে মানে ফাইনাল ব্যালেন্স শিটে অবশ্যই বিএনপির ভোট বেশি, কিন্তু জামাত তো কনসিডারেবলি তাদের ভোট বাড়বে, এটা আমি মনে করি। এবং তারা যেভাবে ওয়ার্ক করতেছে গ্রাসরুট লেভেলে, আমি জানি তো, আমার এলাকায় আমি খবর পাইছি, এই যে পার্সন টু পার্সন মানুষকে বোঝানো, এই সে তার তো ওয়ার্ক। আর বিএনপি তো ওয়ার্ক করতেছে না, তারা তো চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, তারা দখলবাজি নিয়ে ব্যস্ত, কাকে ধমকাবে, কাকে ইয়ে করবে, পুলিশকে ধমকাচ্ছে, তো এইটা সেইটা, পুলিশকে মারতেছে। হ্যাঁ, এই যে যেমন ওই যে মহাসড়কের যে ইয়েটা, ওটা কারা মারছে? আওয়ামী লীগ তো আর মহাসড়কের চাঁদাবাজি করার শক্তি নাই, লেফটরা করবে না। আর শিবির বা জামাত এই ছ্যাঁচড়ামি চাঁদাবাজি তারা করে না, ঠিক আছে? এনসিপিও এই ছ্যাঁচড়ামি করে না, কারণ ওরা বড় বড় ধরনের ইয়ে। তো এই যে মহাসড়কের যে চাঁদাবাজি, এটা তাহলে কারা করলো? তাহলে বিএনপি। এই চারটা যদি আপনি নিগেট করে দেন, আওয়ামী লীগের তো ওই শক্তিই নাই, তাই না? তারপরে আপনার জামাত এই ধরনের চাঁদাবাজি করবে না, এই ধরনের যে রাস্তাঘাটে চাঁদাবাজি করবে না। তারপরে ধরে লেফটরা তো করবে না, বামপন্থীরা। আর থাকে কি এনসিপি তো এগুলি করছে, এনসিপি হচ্ছে বড় বড়, এই 50 কোটি 100 কোটি এরকম। তাহলে বাকি থাকে বিএনপি, তাই না? তো ফলে এই জিনিসগুলো যে হচ্ছে, হ্যাঁ,
মানে বিএনপির নেতাকর্মীদের বিশেষ করে গ্রাসরুট লেভেলে তারা যে কি ভাবতেছে, হ্যাঁ ক্ষমতায় এসে গেছি অমুক তমুক আমাদের আর পায়কে, এই একটা ভাব আর কি। হ্যাঁ এটা মানুষ দেখতেছে না। 91-এ কেন আওয়ামী লীগ হারছে? 91-এ এই যে মানে কে বাতাসে উঠলো যে আওয়ামী লীগ 220টার বেশি সিট পাবে, কেন হারছিল তখন? এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে বাগাড়ম্বর, হ্যাঁ আমরা এই ক্ষমতায় চলে গেছি, আমরা এই করছি সেই করছি। 91-এ তারা ভাবতেছিল মানে ওরা তো গভর্নমেন্ট ফর্ম করে ফেলছিল ইলেকশনের আগে। এই যে মানুষটা এটা সহ্য করে না, মানুষ মনে করছে আরে মানে ইলেকশন না হইতেই তারা মানে এ ধরনের কাজ করতেছে। বিএনপি তো ঠান্ডা, ফলে মানুষ বিএনপিকে ভোট দিয়ে দিছে। কামাল ভাই, আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। বিএনপি মহাসচিব ভারত নিয়ে একটি প্রসঙ্গ তুলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ যেন ভারত না করে। আমার জানার বিষয়, ভারত কি এখনো কোনো কারণে বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছে? না, ভারত তো এটা মানে আওয়ামী লীগকে তো তাদের সবচেয়ে বড় মিত্র মনে করে, এটা তো ঠিক, তাই না? এই যে শেখ হাসিনাকে যে তারা রাখছেন ফর মান্থস টুগেদার রেখে দিচ্ছে, হ্যাঁ এটা বোঝা যায় না যে আওয়ামী লীগের প্রতি তাদের এক ধরনের সফট কর্নার আছে, এটা তো বোঝাই যায়। তো ফলে তারা তো চাইবেই যে আওয়ামী লীগই ক্ষমতায় আসুক। হ্যাঁ এইটা তারা যে মানে আওয়ামী লীগকে পুশিন করে আপনার তারা ক্ষমতায় বসাবে, ব্যাপারটা এরকম না যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যদি আসে তাদের জন্য ভালো। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা কি আর আছে এই আগামী ইলেকশনে? শুনেন, নাথিং ইজ ইম্পসিবল ইন বাংলাদেশ, নাথিং ইজ ইম্পসিবল। আপনি কখনোই বলবেন না যে এটা কখনো সম্ভব না, এটা সব সম্ভবের দেশ। হ্যাঁ এটা মুনতাসির বাবুন বহু আগে বলে গেছে, এটা সব সম্ভবের দেশ। আপনি সেই জন্য আমি যখন আমাকে জিজ্ঞেস করা হয় টেলিভিশনগুলিতে আপনি কি দেখেন সামনে, আমি বললাম যে বলি যে আমি যা বলবো এটা 24 ঘন্টার জন্য প্রযোজ্য, এরপরে আমার এই কথার আপনি হিসাব করবেন না। সো ইট ইজ সো আনপ্রেডিক্টেবল, সো চেঞ্জেবল আর কি। হ্যাঁ এখানে আপনি কিছুই বলতে পারেন না, এটা কিছুই বলতে পারেন না কি শেষ করতে হবে। হ্যাঁ এমনও হইতে পারে যে মানে সিচুয়েশন এরকম দাঁড়াইতে পারে যে হয়তো গভর্নমেন্টই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশন করুক, কারণ বাইরে চাপটা আছে, তো বাইরে তো অনেক চাপ আছে পার্টিসিপেটরি করার জন্য। এই যে হিউম্যান রাইট ওয়াচের যে প্রতিবেদন, সেখানে তো বলা হয়েছে যে পার্টিসিপেটরি ইলেকশন, এবং অনেকে বলতেছে এটা, হ্যাঁ তাই না? তো ফলে এমনও হইতে পারে যে আচ্ছা ঠিক আছে রিফাইন আওয়ামী লীগ হোক আর যাই হোক করুক, এরকম হইতে পারে। শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব কামাল সুন্দর সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।